आज श्री राम जन्मभूमि मंदिर को समर्पित 6 विशेष स्मारक डाक टिकट जारी किए गए हैं। विश्व के अलग अलग देशों में प्रभु श्री राम से जुड़े जो डाक टिकट पहले जारी हुए हैं, आज उनका एक एल्बम भी रिलीज हुआ है। पोस्टल स्टैम्प्स विचारों, इतिहास और ऐतिहासिक अवसरों को अगली पीढ़ी तक पहुंचाने का एक माध्यम भी होते हैं। इन टिकटों में राम मंदिर का भव्य चित्र है। कलात्मक अभिव्यक्ति के जरिए राम भक्ति की भावना है और मंगल भवन अमंगलहारी इस लोकप्रिय चौपाई के माध्यम से राष्ट्र के मंगल की कामना है। इनमें सूर्यवंशी राम के प्रतीक सूर्य की छवि है, जो देश में नए प्रकाश का संदेश भी देता है। इनमें पुण्य नदी सरयू का चित्र भी है, जो राम के आशीर्वाद से देश को सदैव गतिमान रहने का संकेत करती है। मंदिर के आंतरिक वास्तु के सौंदर्य को बड़ी बारीकी से इन डाक टिकटों पर प्रिंट किया गया है। दुनिया के विभिन्न देशों, विभिन्न संस्कृतियों में रामायण को लेकर एक उत्साह रहा है। आज जिन पुस्तकों का लोकार्पण हो रहा है, वो इन्हीं भावनाओं का प्रतिबिंब है कि कैसे पूरे विश्व में भगवान राम, माता सीता और रामायण को बहुत गौरव से देखा जाता है। आज की पीढ़ी के युवाओं के लिए ये देखना बहुत रुचिकर होगा कि कैसे विभिन्न देश श्री राम पर आधारित पोस्टल स्टैम्प जारी करते रहे हैं। ये एल्बम इन सब जानकारियों के साथ प्रभु श्री राम और माता जानकी की लीला कथाओं की एक संक्षिप्त सैर भी कराएगी। नमस्कार, दिग्दर्शन ইউটিউব চ্যানেল থেকে বলছি সুজিত চট্টোপাধ্যায়। দেশের একমাত্র মিডিয়া এই দিগদর্শন বিভিন্ন রামায়ণের তথ্য ঘেটে দক্ষিণের সমাজ সংস্কারক ইভি রামাস্বামীর একসময় শীর্ষ আদালতের রায়ে নিষিদ্ধ হয়ে যাওয়া একটি রামায়ণের তথ্য তুলে ধরার প্রয়াস নিয়েছি। অনুষ্ঠানের প্রথম পর্বে থাকবে কিছু রামায়ণ সম্পর্কে ভেবে দেখার মতো তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ যৌক্তিক প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থাকবে এখন পর্যন্ত ইভি রামাস্বামীর সত্য রামায়ণ বই দুটি যারা রচনা করেছেন সেই দুই বঙ্গ সন্তানের বিশ্লেষণ ও তথ্য পরিবেশন। এমনই একজন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সমাজকর্মী, লেখক। এবার দেখে নি বাল্মীকি রামায়ণে যে শান্তাকে বলা হয়েছে রামের মাস্তুত দিদি, আবার কৃত্তিবাস মুখোপাধ্যায় ওরফে ওঝা বাংলা রামায়ণে লিখেছেন যিনি রামের সহোদরা অর্থাৎ দশরথের কন্যা। সেই দশরথ দত্তক দিয়েছিলেন তার স্ত্রী কৌশল্যার বোন বর্ষিণী ও তার স্বামী লোমপাদকে। এরা কেন এই দত্তক কন্যাকে সদ্বংশজাত কোনো সুপুরুষ রাজা বা রাজপুত্রের সঙ্গে বিয়ে না দিয়ে এক সিংওয়ালা ঋষি ঋষ্যসিংহের সঙ্গে বিয়ে দিলেন? এই ঋষির পরিচয়টাই বা কি? অভিধান বলছে কাশ্যপ পৌত্র দশরথের জামাতা, অর্থাৎ শান্তা যে দশরথের মেয়ে সে কথা উল্লেখ করা হয়েছে। এবং এক হরিণীর গর্ভে বিভাণ্ডক মুনির ঔরসে ঋষ্যশৃঙ্গের জন্ম। সারা জীবন তপস্যা করেছেন। নারী সুখে বঞ্চিতা দশরথের বন্ধু ও শালী বর্ষিণীর স্বামী অঙ্গাদেশধিপতি রাজা লোমপাদ একবার রাজ্যের ব্রাহ্মণদের যথাযথ সম্মান না দেওয়ায় ব্রাহ্মণরা রেগে গিয়ে রাজ্যসভা ত্যাগ করেন। ক্ষত্রিয় রাজার স্পর্ধায় দেবরাজ ইন্দ্র অঙ্গরাজ্যে বৃষ্টি বন্ধ করে দেন। ফলে খরা।
ঋষি বশিষ্ঠের পরামর্শে সেই নারী সঙ্গ থেকে বিরত ঋষি ঋষ্যশৃঙ্গকে নিয়ে আসা হয় 12 জন যৌনকর্মী পাঠিয়ে। ঋষি এলেন অঙ্গরাজ্যে, যজ্ঞ হলো, বৃষ্টি হলো। এবার তো ঋষিকে উপহার দেওয়ার পালা। আর উপহার বলতে নারীর থেকে আর শ্রেষ্ঠ উপহার কি হতে পারে? তাই দত্তক কন্যা এই শান্তার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন লোমপাদ, ঋষ্যশৃঙ্গ মুনির। এবার ফিরে যাই মূল রামায়ণে। বাল্মীকি রামায়ণের বালকাণ্ড, যেখানে রামচন্দ্র ও তার ভাইদের বাল্যলীলার কথা আছে। বাল্মীকি রামায়ণে আছে সীতার যখন 6 বছর বয়স রাম তাকে বিয়ে করেন। আবার বাল্মীকি রামায়ণে অরণ্যকাণ্ডে সীতা অশোকবনে রাবণের সঙ্গে কথোপকথনে বলেছিলেন তিনি বিয়ের 12 বছর পর বনবাসে আসেন। যখন বনবাসে তিনি যান বয়স হয়েছিল 18, অর্থাৎ বিয়ে 6 বছর, 3 6 18। রাম যখন বনবাসে যান বয়স তখন 25, অর্থাৎ হিসেব বলছে রামের বিয়ের সময় বয়স ছিল 13। পণ্ডিতরা বলছেন দুজনেই যেহেতু ক্ষত্রিয় তাই দীক্ষা হয়েছিল 11 বছর বয়সে। দীক্ষা মানে দ্বিতীয় জন্ম। সেই হিসেবে নবজন্মে বয়স সীতার 6 এবং রামের 13, কিন্তু জৈবিক বয়স ছিল 17 ও 24। সে যাই হোক, রামচন্দ্র ও তার ভাইয়েরা অস্ত্র শিক্ষা করেছিলেন বিশ্বামিত্র মুনির কাছে। আগে জানিয়ে রাখি ঋষি ও মুনির মধ্যে পার্থক্যটা কি। দশরথের গুরু ছিলেন ঋষি বশিষ্ঠ, অর্থাৎ রাজগুরু। যারা বৈদিক স্তোত্র রচনা করেন তাদের বলা হতো ঋষি। ঋষিদের ক্রোধ, লোভ, আসক্তি, অহংকার, ঈর্ষা কোনো নিষেধ ছিল না। যারা জ্ঞান ও তপস্যার সর্বোচ্চ স্তরে পৌঁছতেন তাদের বলা হতো মহর্ষি। আর মুনি বলা হতো তাদের যারা অধিকাংশ সময় মৌন থাকতেন। সে অর্থে ঋষির চেয়ে সম্মান মুনির ছিল কম। যাই হোক, এহেন মুনি বিশ্বামিত্র রাম ও তার ভাইদের অস্ত্র শিক্ষার পর প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার জন্য দশরথের কাছে অনুমতি চাইলেন যে পুত্রদের নিয়ে তিনি জঙ্গলে গিয়ে কিছু রাক্ষস মারবেন। দশরথ বলেন, এই শিশুরা কি রাক্ষস বধের জন্য উপযুক্ত? বিশ্বামিত্র বলেন, হ্যাঁ উপযুক্ত, আমি তো সেটাই পরীক্ষা করে দেখতে চাই। অর্থাৎ 13 বছর বয়সে বিয়ের আগেই রাম চললেন বিশ্বামিত্রের সঙ্গে জঙ্গলে রাক্ষস মারতে। এবার চলুন দেখি রাক্ষস কাকে বলে। হিন্দু পুরাণ বা সহস্রাব্দ গুগল খুলে দেখুন। রাক্ষস শব্দের অর্থ বলা হয়েছে বিশেষ্য পদ, নরখাদক, যজ্ঞনাশকারী, অনার্য জাতি বিশেষ, নিশাচর, অশুভ আত্মা। ঋগ্বেদের দশম মণ্ডলের 87 নম্বর সূক্তে নরমাংস ভক্ষণকারীদের রাক্ষস বলা হয়েছে। রাক্ষসরা দেখতে কুৎসিত, গায়ের রং কালো। এবার যদি হাতের কাছে বাংলার অন্যতম সেরা পুরাণ গবেষক ও প্রবন্ধকার সুকুমারী ভট্টাচার্যের বাল্মীকির রামচন্দ্র ফিরে দেখা বইটি থাকে, তার 6 নম্বর পৃষ্ঠা খুলুন। সুকুমারী লিখেছেন, রামায়ণে প্রথম তাকে দেখা যায় পুত্ররূপে। প্রথম দিকে রাম বাধ্য সন্তানের মতো পিতার আজ্ঞায় বিশ্বামিত্রের যজ্ঞে বিঘ্নকারী রাক্ষস মারতে গেলেন লক্ষ্মণকে সাথে নিয়ে। তারকাকে বধ করতে রাম ইতস্তত করছেন দেখে বিশ্বামিত্র তাকে বলেছেন, এই স্ত্রী বধে কোনো অন্যায় হবে না। 1/25/27। রাক্ষস বধে রাম তার শৌর্য প্রমাণ করলেন। এবার যৌক্তিক দৃষ্টিতে ঘটনাটি বিশ্লেষণ করুন। বিশ্বামিত্র মুনির সঙ্গী সাথীরা তপবনে হোমযজ্ঞ করতেন। সূর্য দেবতাকে যজ্ঞে মন্ত্র, পুষ্প ও ঘি আহুতি দিতেন, আর দিতেন বন্য প্রাণীর মাংস। ফলে বনের নীরবতা ভঙ্গ হতো মন্ত্রোচ্চারণে, যজ্ঞের ধোঁয়ায় হতো পরিবেশ দূষণ, বনের জন্তু বধ হতো অপ্রয়োজনীয় সংখ্যায়, গাছ কেটে বনাঞ্চল ধ্বংস করে যজ্ঞের কাঠ সংগ্রহ করা হতো। এগুলিরই বিরুদ্ধে ছিলেন সেখানকার আদিবাসীরা। এমনই এক আদিবাসী সমাজের নেত্রী তারকা বনাঞ্চল রক্ষার জন্য ঋষিরা যখন যজ্ঞের আয়োজন করতেন তিনি গিয়ে সেই যজ্ঞ ভণ্ডুল করে দিতেন। এই ছিল তার অপরাধ। রামায়ণে তাকে পাগলিনী রাক্ষসী বলা হয়েছে। সুতরাং এই দলনেত্রীকে বধ করে দিলেই তো ল্যাটা চুকে যায়। ব্রাহ্মণ ঋষিদের দৈব ক্ষমতা তো ছিল, নিজেরাই তো পারতেন সাপ দিয়ে ভস্ম করে দিতে, কিন্তু
অধর্ম কার্য করে এমন কাউকে বধ করলে ব্রহ্মা হত্যার দায় নিতে হবে তো, বরং ক্ষত্রিয় কুলজাত কিশোর রামচন্দ্রকে দিয়ে খুনের কাজটা করিয়ে নিলে রদ দেখা কলা বেচা দুটোই হবে। অর্থাৎ রাজপুত্ররা কেমন ধনুর্বাণ ব্যবহার শিখেছেন তার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষাও নেওয়া হবে, আর তারকা বধ করিয়ে দিয়ে নিজেদের সমস্যাটাও মিটিয়ে নেওয়া যাবে। বঙ্কিমচন্দ্র লিখেছেন, রাজপুরুষ দিগের ক্ষত্রিয়রাই রাজা নাম ধারণ করিতেন, কিন্তু কার্যত তাদের ওপরও ব্রাহ্মণের প্রাধান্য ছিল। রাজা ক্ষত্রিয়, কিন্তু রাজার নিয়ন্ত্রক ব্রাহ্মণ। তিনি আরো লিখেছেন, রাজা দশরথের 8 জন অমাত্য সকলেই ছিলেন ব্রাহ্মণ। বৈদিক যুগের যাগযজ্ঞ কি বৈদিক সংস্কৃতি? চলুন দেখি ঐতিহাসিক নিহারঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদি পর্ব বইটি। সেখানে লেখক লিখেছেন, যাগযজ্ঞ ও তার প্রভাব সম্বন্ধে যা জানা যায় তা ভূমধ্য নরগোষ্ঠীর মধ্যেই বেশি করিয়া প্রচলিত ছিল। প্রাচীন মিশরে, আসিরিয়া ও ব্যাবিলনের সুপ্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে এই যথেষ্ট যজ্ঞবেদীর নিদর্শন মিলিয়াছে। এবং আশ্চর্যের বিষয় এই যে অধান ও ব্রীহি যে যজ্ঞের 2টি প্রধান উপাদান, এই 2টি শব্দেই সম্ভবত দ্রাবিড় ভাষার সঙ্গে সম্পৃক্ত। শুধু কাঠ বা ঘি পুড়িয়ে যে যজ্ঞ হতো এমন কিন্তু মনে করার কোনো কারণ নেই। যজ্ঞ ছিল 3 রকমের। এই প্রসঙ্গে সুকুমারী ভট্টাচার্য তার বেদের যুগে ক্ষুধা ও খাদ্য গ্রন্থের 2য় অধ্যায়ের 38 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, পশু, ইষ্টি ও সোম। এর মধ্যে শুধু ইষ্টিতেই পশু হনন হতো না, বাকি দুটোতে হতো এবং বহু সংখ্যায় হতো। প্রবল হিন্দুত্ববাদীরা বৈদিক শাস্ত্রে কিভাবে পশু বলির বিধান ছিল সেটা যদি জানতে চান, তাহলে দ্বিজেন্দ্র নারায়ণ ঝায়ের লেখা হিন্দু সত্তায় গো মাংস বইটির 9 নম্বর থেকে 21 নম্বর পৃষ্ঠায় একবার চোখ বুলিয়ে দেখে নিতে পারেন। ফিরে আসি এই পর্বের বিষয়ে। রামচন্দ্র কৈশোরে তার অস্ত্রবিদ্যা শিক্ষা কেমন হলো তা প্রমাণ দিতে জীবনের প্রথম হত্যা করলেন এক অনার্য বনবাসী রমণীকে। ব্রাহ্মণ্য সংস্কৃতি রক্ষা করতেই প্রতিবাদী হত্যা। প্রতিবাদী ভূমিপুত্র কন্যারাই হন অধিকাংশ। সেই ট্র্যাডিশন আজও চলছে। ছত্তিশগড়, ওড়িশার বিজেপি রাজ্য সরকার খনি সম্পদের জন্য কর্পোরেট মাফিয়াদের হাতে তুলে দিচ্ছেন বনাঞ্চল। ওড়িশার মুখ্যমন্ত্রী হয়েছেন নতুন বিজেপির মোহনচরণ মাঝি। নিজে উপজাতি হয়েও তিনি কিন্তু শিরদাঁড়া বিকিয়ে দিয়েছেন কর্পোরেট মাফিয়াদের কাছে। মধ্যপ্রদেশেও একই ব্যাপার। সুতরাং অনার্য নিধন বা অনার্য শোষণের প্রতীকী হয়ে থেকে গেছেন রামচন্দ্র তারকা বধ করে। পরবর্তী পর্বে থাকবে দশরথ কেন রামচন্দ্রকে যুবরাজ অভিষেক করতে ভরতকে তড়িঘড়ি মামার বাড়ি কৈকেয় প্রদেশে অর্থাৎ পাঞ্জাবে পাঠিয়ে দিলেন তার উত্তর। অযোধ্যার উত্তরাধিকার নিয়ে কি বিদ্রোহের আশঙ্কা ছিল? অনুষ্ঠানের 2য় ভাগে চলুন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই সাক্ষাৎকারটি সেরে নিই, যিনি দক্ষিণের সমাজকর্মী ইভি রামাস্বামীর সত্যরামায়ণ বইটির বাংলা অনুবাদ করেছেন। এই একদা বাজেয়াপ্ত এই বইটির বঙ্গানুবাদ সুপ্রিয়বাবু কেন করলেন এবং বইটির বৈশিষ্ট্যই বা কি সেই সম্পর্কে একটু আলোচনা। চলুন। হ্যালো, নমস্কার। আমি দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছি, সুপ্রিয়বাবু। হ্যাঁ, আচ্ছা, বলুন। ঘটনাটা হচ্ছে যে আপনি একটি বই অনুবাদ করেছেন গবেষক হিসেবে। সেটা হচ্ছে রামাস্বামীর, ইভি রামাস্বামীর সত্য রামায়ণ। হ্যাঁ, আচ্ছা, এই বইটি প্রসঙ্গে আমি তার আগে একটা কথা বলি। সেটা হচ্ছে যে ভারতবর্ষে আমরা যেটা দেখেছি, স্বাধীনতার কথা আগে ছেড়ে দিচ্ছি, আমি স্বাধীনতার পরের কথা বলছি। বিভিন্ন রাজ্যের বিভিন্ন সাহিত্যিকরা যেসব কালজয়ী রচনা করেছেন সেগুলো যে প্রতিবেশী রাজ্য হোক বা একটু দূরের রাজ্য হোক, তাদের নিজেদের ভাষায় যে অনুবাদ করে বিষয়গুলি ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া উচিত, যেটাকে আমরা মুখে অখণ্ড ভারতের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু সংস্কৃতির আদান প্রদান সেভাবে হয়নি। আমরা গুটি কয়েক নামই জানি,
হয়তো ওদিকে প্রেমচাঁদের নাম শুনেছি, আর দু চারজনের নাম শুনেছি। সেভাবে কিন্তু সাহিত্যের যে আদান প্রদান হবে নিজেদের ল্যাঙ্গুয়েজে অনুবাদ করে, সে কাজগুলো আমাদের এখানকারও সেভাবে হয়নি, বাইরেও হয়নি। ইদানিং অল্প অল্প কিছু হচ্ছে, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে আপনি এই যে রামায়ণ, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে এক ধরনের রামায়ণ, আবার আমাদের যে পূর্বাঞ্চল সেখানে এক ধরনের রামায়ণ, আবার দক্ষিণ ভারতেও রয়েছে এক ধরনের রামায়ণ, অদ্ভুত রামায়ণ, এবং পৃথিবীর এই বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে কিন্তু রামায়ণ রচনা হয়েছে, যেটার সাথে অনেকের মিলও নেই। কোথাও যেখানে সীতাকে স্ত্রী বলা হয়েছে রামায়ণে, কোথাও রামের বোন বলা হয়েছে সীতাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি এই ইয়ে রামস্বামীর যে সত্য রামায়ণ, এটার ভাষান্তরের কাজটা আপনি করেছেন। তা এই কাজটায় হাত দেওয়ার মানে আপনার উদ্দেশ্যটা কি ছিল? আপনার প্রশ্নটা অনেক বড় এবং অনেকগুলো বিষয়কে আপনি এইটা মিলিয়ে আর কি বলার জন্যই বললাম। মিশিয়ে প্রশ্নটা করলেন, ফলে উত্তরটাও অনেকগুলো পয়েন্ট ছুঁয়ে যাচ্ছে। নিশ্চয়ই। প্রথমেই হচ্ছে যে ভারতবর্ষে আপনি একটা সাংস্কৃতিক আদান প্রদানের, অর্থাৎ বিভিন্ন যে জাতিসত্তাগুলো রয়েছে, বিভিন্ন যে সম্প্রদায় রয়েছে, এবং আরো ছোট ছোট বিভিন্ন গোষ্ঠীও রয়েছে, তারাও এক প্রকার জাতিসত্তাই, কিন্তু ভারত রাষ্ট্র তাদের নানাভাবে ট্রাইব ইত্যাদি নাম দিয়ে রেখেছে, এবং কখনোই তাদের যে কালচার, যে সংস্কৃতি, এগুলোর ক্ষেত্রে যে আদান প্রদানের জায়গাটা প্রায় 47-এর আগে যে ব্রিটিশদের যে পলিসি এবং 47 পরবর্তী যে পলিসি, এই পলিসির ক্ষেত্রে তারা এই সাংস্কৃতিক আদান প্রদানটাকে আটকে রেখেছে। এটা অত্যন্ত একদম পরিকল্পিতভাবে। যেটা হয়েছে যে যদি এদের মধ্যে একটা সাংস্কৃতিক আদান প্রদান ঘটে, অর্থাৎ আমি যদি পেরিয়ারের সত্য রামায়ণ নিয়ে কথা বলি, আমি যদি কম্ব রামায়ণ তামিলনাড়ুর কথা বলি, আমি যদি মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের কথা বলি, আমি যদি ভিল রামায়ণের কথা বলি, অথবা আমি যদি রঙ্গনায়কম রামায়ণা পয়জনাস ট্রির কথা বলি, তাহলে এই যে এতগুলি রামায়ণ গ্রন্থ এবং এছাড়াও আরো অন্যান্য যে রামায়ণ গ্রন্থ, এগুলোর মধ্যে মতামতের যে বিভিন্ন আদান প্রদান, এগুলোর মধ্য দিয়ে যে একটা আদান প্রদান হতে পারত, সেটাকে আটকে দেওয়া হয়েছে। এবং পার্টিকুলার একটা রামায়ণকে, যেটা বাল্মীকি রামায়ণ বলে প্রচলিত, যদিও বাল্মীকি বলে কেউ ছিলেন এরকম কোনো ঐতিহাসিক এভিডেন্স নেই, এই যে এটাকে দিয়ে এবং তার সেই রামায়ণের ইন্টারপ্রিটেশনকে নানাভাবে একটা ব্রাহ্মণীকরণ করা হয়েছে বিভিন্ন পর্বে, ব্রাহ্মণ্যবাদের মধ্যে সেটাকে নেওয়া হয়েছে, এবং এটাকে বলা হচ্ছে যে এটা ভারতের অত্যন্ত পুরনো একটা কাব্য, দীর্ঘদিন ধরে প্রচলিত, হাজার হাজার বছর ধরে একটা ব্যাপার, এইভাবে ব্যাপারটাকে রাখা হয়েছে। এবং গান্ধীর স্বপ্নেও একটা রামরাজ্য ছিল, অর্থাৎ ভারতবর্ষের শাসক শ্রেণী যে অংশটার সমর্থন সেই সময়ের যে জাতীয়তাবাদী, যেটা আসলে হিন্দু জাতীয়তাবাদ, এই হিন্দু জাতীয়তাবাদের কে সেবা করতে পারে এইরকম একটা থিওরি বা বলতে পারেন মতাদর্শকে সামনে রেখেই এই কাজ করা হয়েছে। এবং পার্টিকুলার যেন বলে দেওয়া হয়েছে পার্টিকুলার একটা রামায়ণ আছে, কিন্তু দেয়ার ওয়াজ নো পার্টিকুলার রামায়ণ। এবং পরবর্তীকালেও যারা এর উপর গবেষণা করেছেন তারা বারবার বলতে চেয়েছেন যে মূল রামায়ণে একটা প্রক্ষিপ্ত অংশ যুক্ত হয়েছে। এই বক্তব্যটির মধ্যেও বেশ কিছু ফাঁক ফোকর রয়েছে। ফাঁক ফোকরের জায়গাটা হচ্ছে এইরকম যে মূল রামায়ণ বলে আমি কোনটাকে ধরছি বা কোনটাকে ধরবো, তাহলে সেই রামায়ণটি রচিত হলো কখন? দশরথ জাতককে আমি কি দেখবো? দশরথ জাতকের আগেও আমরা জানি ভারতবর্ষে বিভিন্ন ধরনের ফোক কালচার ছিল, সেই ফোক কালচার এখনো রয়েছে। সেই ফোক কালচারের মধ্যে রামায়ণ কিভাবে রামকথা বা ইত্যাদি ব্যাপারগুলো প্রচলিত ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যেরকম নানান ধরনের একটা মিসকনসেপশন শুধুমাত্র এটা রামায়ণ অন্যান্য পুরাণকে ঘিরেও রয়েছে, এই জায়গাটা খুব স্পষ্ট। যদিও রামায়ণ কিন্তু একটা পরিষ্কারভাবে একটা কাল্পনিক গ্রন্থ এবং এর সঠিক রচনাকাল অনেকটা অনুমান ভিত্তিতে করা হয়েছে, যেটা হচ্ছে 2300 থেকে হয়তো 2000 বছর আগে কি 1900, হয়তো পুষ্যমিত্র সিংহ ইত্যাদির সময়কালে
পুষ্যমিত্র শুঙ্গ ক্ষমতায় আসার পর এগুলো করা হয়েছে, বা হয়তো গুপ্ত যুগে এগুলোকে আবার আর কি রিরাইট করে এর অনেক বড় একটা সংস্করণ তৈরি করা হয়েছে। ধীরে 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 নানাভাবে যতজন লিখেছেন আপন মনের মাধুরী মিশিয়ে একে ভালো বাড়াতে থেকেছেন, ফলে এটা পরিষ্কারভাবে একটা কাল্পনিক গ্রন্থ। কিন্তু এই গ্রন্থ যেটা করেছে বিগত অনেক বছর ধরে, সেটা হলো ওই যে বললাম যে শেষমেশ আমরা যখন আমরা বিংশ শতাব্দীতে আসছি, আমরা রামরাজ্যের কথা শুনছি, তারপর সেটা আরো হাইট নিয়ে আসছে, জন্ম হচ্ছে বিভিন্ন হিন্দুত্ববাদী শিবিরের। তারা এটাকে ধর্মগ্রন্থ বলে চালাচ্ছেন, অর্থাৎ এপিক থেকে তা ধর্মগ্রন্থ বলে, যদিও ধর্মের কোনো কথা, ধর্ম বলতে যদি আমি একটি নৈতিক সংহতি, একটা ইন্টিগ্রিটির মতো শব্দ ধরি, তাহলে তার কোন রকম আভাস রামায়ণে নেই। রামায়ণে যা রয়েছে তা হচ্ছে নৈতিকতার বাইরে যা কিছু, তাই রামায়ণ, অর্থাৎ নীতি নৈতিকতা জানিয়ে একটি সাধারণ মানুষ বাঁচেন, এবং তার বাঁচার ক্ষেত্রে তাতে তিনি হতে পারেন একাডেমিক্যালি অনেক সৎ, হতে পারেন তিনি পড়াশোনা করেননি, কিন্তু তার যে সাধারণ মানুষ হিসেবে যে নীতি নৈতিকতা, সেই নীতি নৈতিকতার ধারণাগুলিও কিন্তু এই মূল বাল্মীকি রামায়ণ বানিয়ে আসলে মানুষের নীতি নৈতিকতার ধারণা, আদর্শের ধারণাকে ভেঙে তাকে অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং তাকে হচ্ছে একটা এমন কিছুতে মান্যতা দেওয়া যেখানে সে হয়তো রামায়ণ গ্রন্থ কোথাও পড়ে থাকলে সে প্রণাম করতে পারে, অর্থাৎ তার কাছে রামায়ণের বিষয়বস্তু নয়, এটাকে ধর্মগ্রন্থ করে তুমি প্রণাম করো তাহলে রাম তোমাকে আশীর্বাদ দেবেন, এইরকম একটা ব্যাপারকে হাজির করা হয়েছে। এবং এটা খুব পরিকল্পিত। এটা যদি তার আগেও দেখি, তার আগেও এটার পরিকল্পনা অত্যন্ত সূক্ষ্মভাবে চালানো হয়েছে। আপনি যা প্রশ্ন করলেন, মনে হয় আমি অনেকগুলো পয়েন্ট ছুঁয়ে গেলাম। আর কোনো পয়েন্ট বাকি থাকলে আপনি আমাকে মনে করাবেন। হ্যাঁ, আমার এই প্রসঙ্গে একটা কথা, সেটা হচ্ছে যে আমি যেটা বললেন একটা মূল্যবান কথা বললেন আপনি, যে এই যে মূল রামায়ণ বলে একটা স্পেসিফিক ধরা হচ্ছে আর কি, যেমন অঙ্কে ধরা হয় এক্স, কিন্তু এক্ষেত্রে মূল রামায়ণটা বাল্মীকি যিনি রচনা করেছেন তার যদি কোনো ঐতিহাসিক তথ্য না থাকে, প্রামাণ্য তথ্য না থাকে, তাহলে মূল রামায়ণটা যে বাল্মীকি রচনা করেছেন সেটা তো প্রমাণ হয় না। আবার যদি আমি পুরাণের জায়গা থেকে যাই, তাহলে সেখানেও বলা হচ্ছে যে মূল রামায়ণটাও কিন্তু প্রথম বাল্মীকি লেখেননি, কেননা রামায়ণ লিখবার উনি অনুরোধ পেয়েছিলেন নাকি মহর্ষি নারদের কাছে, দেবর্ষি নারদ শুনে বলেছিলেন যে তোমার থেকেও ভালো রামায়ণ লিখেছেন স্বয়ং হনুমান। তখন নাকি বাল্মীকি হনুমানের সঙ্গে দেখা করেছেন, দেখা করার পর হনুমান বলেছে হ্যাঁ আমি একটা রামায়ণ লিখেছি, তবে ওটা আমার নিজের জন্য লিখেছি, সবার জন্য নয়। আমি আমার রামায়ণটা নষ্ট করে দিচ্ছি, তোমার রামায়ণটাই যুগে যুগে দুনিয়ায় প্রচারিত হোক। তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে যে প্রথম রামায়ণ বাল্মীকির রচনা নয়। যদি পুরাণবিদদের কথাই ধরে নিই, পুরাণ শাস্ত্রের কথাই ধরে নিই, তাহলে সেখানে মূল রচয়িতা হচ্ছে গিয়ে আমাদের হনুমান স্বয়ং, যাকে রামচন্দ্রের জীবনের সঙ্গে জড়িয়ে রাখা রয়েছে। সেই রামায়ণ যদি রচনা করে থাকেন বাল্মীকি, তার সঙ্গে কতটা মিল ছিল এবং পরবর্তীকালেও কতটা মিল ছিল, সেগুলো যদি আমরা দেখি তাহলে দেখবো বিস্তর ফারাক। সবচেয়ে বড় কথা যেটা রামায়ণের জন্মদিন নিয়ে, আমাদের এখানে রামনবমী পালন হচ্ছে চৈত্র মাসে, যেটা এপ্রিল মাসে 2025-এ পড়েছে 7ই এপ্রিল। কলকাতা হাইকোর্ট নাকি এবার 2025-এর দিনটি ছুটি ঘোষণা করে দিয়েছে। আবার নাসা থেকে নাকি কি সব জিনিসপত্র পাওয়া গেছে, তার থেকে হিসেবপত্র করে নাকি দেখা গেছে যে জানুয়ারি মাসে জন্ম রামচন্দ্রের। আবার আরেকজন হিসেব করে দেখেছেন গবেষক যে সেটা ওনার জন্ম ডিসেম্বর মাসে। তাহলে তো এই একটা মানুষের কবার জন্ম হতে পারে, যদি আমি এটা প্রামাণ্য হিসেবে ধরেও নিই যে হ্যাঁ রাম একটি ঐতিহাসিক চরিত্র, তো 3 বার তো তার জন্ম হতে পারে না। এগুলোর তো কোনো স্পষ্ট উত্তর নেই। আপনি কি বলেন? আপনি অত্যন্ত যথার্থ জায়গাটা ধরেছেন। এটা খুবই সুন্দর। আপনি দেখবেন রামায়ণের যে রামায়ণ শুরুতে আমরা যেটাকে বলা হয় বালকাণ্ড বা বাল্যকাণ্ড, এইখানটাতে শুরুতেই যখন শুরু হচ্ছে রামায়ণ, সেখানে আমাদের বাল্মীকির যে থাকার জায়গা সেটা কিন্তু অযোধ্যা নগরী থেকে খুব দূরে নয়। অথচ বাল্মীকি প্রশ্ন করছেন নারদকে যে তুমি কি এমন কারোর কথা বলতে পারো
যিনি হচ্ছেন পুরুষোত্তম, যিনি হচ্ছেন বীর্যবান, যিনি অসীম সাহসী, যার অসীম ধৈর্য, মানে তিনি সব দিক দিয়ে গুণবান একজন মানুষের চিত্র আঁকছেন। এরকম কোন রাজার কথা বলতে পারো? তখন নারদ তাকে বলছেন তার সেই রাজার কথা। এখানেই ফলসটা প্রমাণিত হয়ে যাচ্ছে, যেটা মিথ্যে। কারণ বাল্মীকি থাকেন অযোধ্যার কাছাকাছি, অথচ তিনি এত বড় গুণবান এক রাজার কীর্তি নারদ বর্ণনা করছেন, অথচ বাল্মীকি তার নামও জানেন না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বাল্মীকি যে ক্যারেক্টার ক্রিয়েট করা হচ্ছে, সেই গল্পেই আসলে এত গুণবান রাজা, তাকে গোটা ভারত তিনি বিজয় টিজয় করে ফেলেছেন, কিন্তু তাকে তার সামনে থাকেন বাল্মীকি, তিনি তাকে চেনেন না, নারদের কাছে তাকে শুনতে হচ্ছে ঘটনা। দ্বিতীয় কথা, রামের যে জন্ম বৃত্তান্ত, রামের জন্ম বৃত্তান্ত নিয়ে আপনি যে তথ্যগুলি দিলেন, এই তথ্যগুলি তো পাওয়া যায়, এই তথ্যগুলো রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনি তুলে ধরেছেন। এর পাশাপাশি হচ্ছে যে রামের জন্ম যখন হচ্ছে, তখন অলরেডি প্রায় 350 রানী ছিলেন দশরথের। 3 জন যে প্রধান যে রানী ছিলেন, সেই সব রানী কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী, এই যে 3 যে প্রধান রানী, এই রানীদেরও যদি আমি দেখি যে তার আগে যে মানে অযোধ্যা কৈকেয়ীকে বিবাহ পর্যন্ত একটা দশরথের যে জায়গা, তাতে বোঝা যায় যে দশরথ যথেষ্ট বয়স্ক হয়ে গেছেন তখন। এই জায়গাটা পেরিয়া রিভি রামাস্বামী জিজ্ঞেস করছেন যে অত একজন বয়স্ক মানুষ, তিনি একই সাথে 3 জন রানীর এতে একটি যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, এবং সেই যজ্ঞ অনুষ্ঠানের পর বলা হচ্ছে যে পায়েস খেয়ে, এটা বারবার তো পুরাণে উল্লেখ করা যায়, সবই হয়েছে পায়েস খেয়ে। এখন এইটা তো ধরুন একটা বাচ্চা শিশু এখনকার যুগে শুনে হাসবে যে পায়েস খেয়ে মানুষের জন্ম হচ্ছে। তো যাই হোক, এই জায়গাটা রামাস্বামী বলেছেন যে এই যে মহাযজ্ঞের যে আয়োজন করা হয়, এই যজ্ঞে হাজার হাজার পশু বলি দেওয়া হয়, হাজার হাজার বিভিন্ন ধরনের পশু, ইভেন গরু, যাকে হচ্ছে আমাদের হিন্দুত্ববাদী যে ফ্যাসিস্ট শক্তি তারা যেটাকে বলতে চাচ্ছে যে গোমাতা, তারও বলি দেওয়া হচ্ছে। এবং এইসব ইত্যাদি হওয়ার পরে একটি যজ্ঞ হচ্ছে, সেখানে 3 জন ঋষি, একজন হচ্ছেন যুবত, একজন হচ্ছে অজরবধূ, এই যে, এবং একজন হচ্ছে উদ্গাতা, এই 3 জন ঋষি তারা হচ্ছে 3 জন রানীর সঙ্গে মিলিত হচ্ছেন। এখানে কৌশল্যার একটি ভূমিকা, কৌশল্যা এই সময় ঘোড়ার সাথে সঙ্গমে মিলিত হচ্ছেন, ঘোড়াকে জড়িয়ে ধরে শুয়ে আছেন, এটা রামায়ণে লেখা আছে। এটাকে এই যে ঘোড়াকে জড়িয়ে ধরে শুয়ে থাকা, এক কোপে তিনি একটি ঘোড়াকে কেটে দিচ্ছেন কৌশল্যা, এবং এই ঘোড়ার সাথে তিনি সারা রাত শুয়ে থাকছেন। ফলে এই যে ঘটনাগুলোকে একটা বিকৃত মস্তিষ্ক জাত, এবং ভাবুন তখনকার দিনে যদি 1000-2000 বছর আগেই এটা লেখা হয়ে থাকে ফার্স্ট ডকুমেন্ট, তাহলে বা 1500 বছর আগে গুপ্ত যুগেই লেখা হয়ে থাকে, তাহলে এই ধরনের একজন বিকৃত কাম চেতনারও কথা এখানে রয়েছে। এবং যখন এই যজ্ঞ হচ্ছে, দেখুন ঠিক তার পরেই কিন্তু খুব বেশি দিন, মানে রাম জন্ম হওয়া, রামের বোধহয় রাম বনবাসে যাচ্ছেন, তারপরেই দশরথের মৃত্যু হচ্ছে। অর্থাৎ দশরথ তখন যথেষ্ট বয়স্ক। এখন এইরকম একজন বয়স্ক মানুষ, তিনি হচ্ছে 3টি সন্তানের একই দিনে হচ্ছে জন্ম দিয়ে দিচ্ছেন। এটা তো ভীষণ ডাউটফুল, এবং ডাউটফুল হওয়ার কারণে যেটা হচ্ছে সংশয়টা প্রশ্নগুলো এখানে এসে পড়ছে। যুক্তিশীল মানুষ নিশ্চিতভাবে এই প্রশ্নগুলো করবেন, এবং তারা বুঝতে পারবেন যে আসলে আমরা যদি ঘটনা পরম্পরাকে মেলাই, তাহলেই আমাদের কাছে প্রমাণ হবে যে এই ঘটনাগুলো কাল্পনিকভাবে নির্মাণ করা হয়েছে ঠিক কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য। এক্ষেত্রে আমি আরেকটা ধোঁয়াশার কথা বলি, এটা যদি আপনাকে একটা স্পষ্ট ধারণা দেন। সেটা হচ্ছে, আমরা বাল্মীকি রামায়ণে পাচ্ছি যে দশরথের যদি পায়েসকে সন্তান হচ্ছে না কোনো রানীরই। তো এখানে 3 জন রানীরই সন্তান হচ্ছে না, সেখানে যদি বিজ্ঞানের চোখে দেখি তাহলে দেখতে হবে যে পুরুষের প্রবলেম আছে, যার জন্য 3 জন রানীরই সন্তান হচ্ছে না। এবং সেখানে বাল্মীকি বলেছেন এছাড়াও ওনার 350 জন উপপত্নী ছিল। কৃত্তিবাস লিখছেন তার 700 জন উপপত্নী ছিল। আবার এটাও রামায়ণে পাচ্ছি যে বাল্মীকি রামায়ণে যেখানে বলা হচ্ছে যে তার কন্যা সন্তান হচ্ছে গিয়ে শান্তা, সেখানে বাল্মীকি রামায়ণ বলছেন যে না, এটা হচ্ছে গিয়ে বর্ষিণী, কৌশল্যার যে বোন বর্ষিণী, এবং অঙ্গরাজ যিনি লোমপাদ, তার কন্যা ছিলেন শান্তা। আবার কৃত্তিবাস লিখছেন যে না, শান্তা হচ্ছে দশরথেরই মেয়ে, উনি দত্তক দিয়েছিলেন লোমপাদকে।
তাহলে যার সন্তান হচ্ছে না তার প্রথম ওই সন্তান তো একটি কন্যা সন্তান হলো কি করে? একটা অন্য কাহিনীর সঙ্গে আরেকজনের কাহিনীর এগুলোর মধ্যে তো একটা বিস্তর ফারাক, এটাও তো একটা ধোঁয়াশা। অবশ্যই অবশ্যই, মানে রামায়ণ খুঁটিয়ে পড়লে এই ধরনের মানে বিশ্বাসযোগ্যতার সেখানে একটা শব্দও পাওয়া যাবে না। ইভি রামাস্বামীও এই বিষয়টা আপনি যেটা বললেন, এই যে দশরথের অনেক পত্নীর ব্যাপার ইত্যাদি, তিনি তাকে বলেছেন যে দশরথের যা ক্যারেক্টার তাতে তাকে মনে হয় তিনি বৃদ্ধ বয়সেও অত্যন্ত নারী লোলুপ এবং কামুক একজন লোক ছিলেন এবং বিকৃত মস্তিষ্ক ছিলেন। এটা পেরিয়ার ইভি রামাস্বামী বলেছেন। এবং আপনি যা বললেন, হ্যাঁ সত্যি ঘটনা পরম্পরাগুলো সাজালে আমরা যদি 300 রামায়ণ একসাথে করেও পড়তে বসি তাতেও আমরা মেলাতে পারবো না। আবার আমরা পার্টিকুলার একটাকে বাল্মীকি রামায়ণ বলে ধরে নিয়ে যদি বসি তাতেও আমরা কোনো কিছু মেলাতে পারবো না। আসলে কল্পনায় বিভিন্ন জন কবি মনের মাধুরী মিশিয়ে লিখেছেন এবং সেই গ্রন্থকে যখন পলিটিক্যালি ব্যবহার করা শুরু হয়েছে, সেই পলিটিক্যালি এই ব্যবহার যে অতীতে ছিল না আমি তা বলছি না, গুপ্ত যুগের বিভিন্ন সময়ে তাকে ব্যবহার করা হয়ে থাকতে পারে। আবার আধুনিক যখন আমাদের ভারতবর্ষে ব্রিটিশ পিরিয়ডে হিন্দুত্ববাদী পুনরুত্থান ঘটছে, হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ গড়ে উঠছে, তখন আবার এটাকে পরিষ্কার একটা পলিটিক্যালি এটাকে এস্টাবলিশ করা হচ্ছে। এবং এই গ্রন্থ সূত্রেই পেরিয়ার ইভি রামাস্বামীর আরেকটা মন্তব্যকে আমি করি। তিনি এখানে স্কন্দ রামায়ণ থেকেও এই গল্প নেওয়ার কথা বলেছেন। স্কন্দ পুরাণ, এই স্কন্দ পুরাণেও কিন্তু এই রামের কাহিনীর কিছু অংশ আছে বা আরো অন্যান্য যে আমরা কার্তিকের বিভিন্ন ঘটনাবলীর বিবরণ পাই সেই সবগুলো আছে। তো এইখান থেকে অর্থাৎ স্কন্দ পুরাণকে তিনি আদি ধরে কিছু কথা বলতে চেয়েছেন। আবার এই যে যুদ্ধে যে রাবণ নামের যে চরিত্র ক্রিয়েট করা হচ্ছে, এই রাবণকে তো ধরুন শ্রীলঙ্কায় মানুষ নামই জানে না। শ্রীলঙ্কায় সিঙ্গেলিজরা থাকে, তারাও নাম জানেন না তার। শ্রীলঙ্কায় তামিলরাও থাকেন, তারাও তার নাম জানেন না। এরকম কোন প্রাসাদ, কোন রকম স্বর্ণলঙ্কা ইত্যাদির যে গল্প, এরকম কোনো কিছুই সেখানের মানুষই জানেন না, সাধারণ মানুষই জানেন না যে রাম বলে কেউ এসেছিলেন কোনোদিন, বা রাবণ বলে শ্রীলঙ্কার কেউ, বা সিংহলি, সিলন, অতীতের নাম সিলন, এই রকমের কোন ল্যান্ডের রাজা ছিলেন বা ইত্যাদি ব্যাপার। কিন্তু রাজনীতি করার জন্য এই কল্পনাকে মানুষের মনে বাস্তব হিসেবে তুলে ধরা হয়েছে। এটাও কিছুটা ওই মতদর্শকত ফিল্ডে যে কাজ, সেই জায়গায় এটাকে কিন্তু দীর্ঘদিন ধরে, হয়তো কয়েকশো বছর ধরে এটা নিয়ে কাজ করা হয়েছে। আমি আপনাকে একটা কথা জানাই, সেটা হচ্ছে যে আমি আমার চ্যানেলেতে যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে এই সত্য রামায়ণ নিয়ে পর্বক্রমে আমরা আসবো এবং আপনার সঙ্গে কথা বলবো। পর্বক্রমেতেই যাব, রাবণ প্রসঙ্গ আসবে অনেক পরে। এখন আমি বালকাণ্ডের জায়গায় এবং মূল রামায়ণের জায়গাটা নিয়ে যেটা আলোচনা করছি, সেটার মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা বাংলায় যেটা রামায়ণ রচনা হয়েছেন, যেটা কৃত্তিবাস মুখোপাধ্যায় ওরফে ওঝা যে রামায়ণটা লিখেছেন আপনার পঞ্চদশ কি চতুর্থ শতাব্দীর শেষ দিকে আর কি, তো সেখানে একটা অকাল বোধনের ব্যাপার দেওয়া হয়েছে। এই অকাল বোধনের হাত ধরেই কিন্তু দেখা গেল যে আমাদের বাংলায় দুর্গাপূজার একটা বাসন্তী পুজোটা অফ হয়ে গিয়ে দুর্গাপুজোটা এই শরৎকালে নিয়ে চলে আসা হলো রাজাদের হাত ধরে। এইখানে দাঁড়িয়ে বাঙালি কিন্তু মেনেই নিয়েছে যে অকাল বোধন, এই সময় রাম দুর্গার আরাধনা করেছিলেন, সুতরাং সেইটা আমরা মেনে চলছি। আবার যদি আমরা রমেশচন্দ্র মজুমদারের বাংলাদেশের ইতিহাস যদি দেখি, তার যে দ্বিতীয় খণ্ড, সেই দ্বিতীয় খণ্ডেতে কিন্তু লিখছেন রমেশচন্দ্র মজুমদার পৃষ্ঠা নাম্বার 370 যে কৃত্তিবাস পঞ্চদশ শতাব্দীর সর্বপ্রথম বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন। কৃত্তিবাসের রামায়ণ বিপুল প্রচার লাভ করিবার ফলে লোকমুখে এত পরিবর্তিত হইয়াছে, তাহাতে এত প্রক্ষিপ্ত অংশ প্রবেশ করিয়াছে যে কৃত্তিবাস রচিত মূল রামায়ণের বিশেষ কিছুই আজ বর্তমান প্রচলিত কৃত্তিবাসী রামায়ণের মধ্যে অবশিষ্ট নাই। এটা পৃষ্ঠা নাম্বার 365-66 আছে। তারপরে আছে যে তিনি অর্থাৎ কৃত্তিবাস বাল্মীকির রামায়ণকে অবিকল ভাবে অনুসরণ করেন নাই, এটা তিনি 370 নম্বর পৃষ্ঠায় বলেছেন। আর যেটা আপনার সঙ্গে আলোচনার যেটা মূল জায়গা, সেটা হচ্ছে গিয়ে আমাদের ইভি রামাস্বামী বলছেন যে 3 ঋষির কথা বলেছেন, যাদের দিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করানো বা তাকে দিয়ে ক্ষেত্র যে সন্তান উৎপাদন করানো, যেটাকে আধুনিক ভারতবর্ষে কিন্তু গুরুপ্রসাদী বলে একটা শব্দ আছে।
সেই কাজগুলো হয়েছে। কিন্তু আবার বাল্মীকি লিখছেন এখানে যেটা রামস্বামী তিনজন ঋষির কথা বলছেন, আবার বাল্মীকি রামায়ণ বলছেন যে না, ওনাকে নেওয়া হয়েছে বিভাণ্ড মুনির পুত্র, সে হচ্ছে গিয়ে ঋষি ঋষ্যশৃঙ্গ, তাকে নিয়ে আসা হয়েছিল। এখন বাল্মীকিকে যদি মূল ধরি তাহলে আজকে ঋষ্যশৃঙ্গ মুনি। আবার যদি আপনি পেরিয়ারের কথা বলেন, পেরিয়ারে যে তিন ঋষির কথা বলছেন, এই তিন ঋষিকে পেরিয়ার পাচ্ছেন মানে কোন রামায়ণ সূত্র ধরে? এটা পেরিয়ার অনেক রামায়ণই পড়েছিলেন। এইটা আপনি এই এই যে তথ্যটা, এই তথ্যটা রাজশেখর বসুর যে বাল্মীকি রামায়ণ রয়েছে, হ্যাঁ, সেখানেও কিন্তু উল্লেখ আছে। দুজন ঋষির নাম সেখানে মিলে যায়, একজন ঋষির নামে পার্থক্য ঘটে। আচ্ছা, অজরবধূ, হোতা এবং যুবত, এই তিনটে উল্লেখ করেছেন আমাদের ইভি রামাস্বামী। আমাদের রাজশেখর বসু উল্লেখ করেছেন অজরবধূ, হোতা, উদ্গাতা। আচ্ছা, এই তিনজনের নাম। আচ্ছা, ফলে রাজশেখর বসুর মতো মানুষ, যিনি বাল্মীকি রামায়ণ হচ্ছে একটা সংক্ষিপ্ত সারাংশ যিনি তৈরি করেছেন এবং যেটা বাংলায় বহুল পঠিত, সেখানেও তিনি কিন্তু এই তথ্যটি এড়িয়ে যাননি এবং তথ্যটা অত্যন্ত গুরুত্ব সহকারে উপস্থিত করেছেন। হ্যাঁ, এবং রামাস্বামী যেটা পরিষ্কার বলেছেন যে এই তিনজন ঋষির সাথেই ওই তিন রানীর সঙ্গম হয় এবং তার যেটা হয় সেটা তারপরে অর্থাৎ 10 মাস পরে তাদের হচ্ছে সন্তান হয়। কিন্তু সন্তান হলেও দেখবেন আবার এই যে বয়স, যেটা একই দিনে যদি তাদের মধ্যে মিলন ঘটে থাকে, তাহলে বয়স যেটা হচ্ছে রাম এবং লক্ষণ, ভরত, শত্রুঘ্নের বয়সের যে ফারাক, এই বয়সের ফারাক নিয়ে আবার কিন্তু রামায়ণে কিন্তু কোনো কিছু বলা হয়নি। সবার এক্সিস্টেন্স দেখানো হয়েছে ওই ঘটনার পর থেকেই চারজন যেন অবতীর্ণ হয়ে গেলেন এবং ঘটনা হচ্ছে যে সবাই একই সাথে যেটাকে বলে অন্তঃসত্ত্বা হলেন এবং একই সাথেই প্রায় তাদের হলো। যে কারণে দেখবেন যখন রাম সিংহাসনের দাবিদারের হয়ে উঠছে, আমি যদি তার বয়স তখন ধরে নি কথার কথায় যে তার বয়স তখন 21, 22 কি 23, 24, দেখবেন ভরত তখন ছোট না, ভরত তখন প্রায় একই বয়সী এবং রাজ সিংহাসনের দাবিদার। এবং লক্ষণও যে তখন খুব ছোট তাও না, কারণ 4 জন সন্তান যদি হয় তাহলে তো একই সাথে 1, 2, 3 বলে কেউ তো আর তাদের সাথে মিলিত হননি রানীদের সাথে, তাহলে তাদের বয়সেরও কিন্তু খুব বেশি ফারাক এই বিষয়ে দেখা যায় না আর কি। অর্থাৎ পুরো বিষয়টাই খুব ধোঁয়াটে এবং যারা লিখেছেন পেরিয়ার ইভি রামাস্বামী এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন যে যারাই রামায়ণ রচনা করুক, যতবার সেখানে হচ্ছে যে মনের মাধুরী মিশিয়ে সেখানে নানান অংশ যুক্ত হোক অথবা বিযুক্ত হোক, এই রামায়ণ রচনার ক্ষেত্রে আসলে রচনাকাররাই ছিলেন মূর্খ। হতে পারে তাদের ছন্দের ধারণা ছিল, হতে পারে তাদের কিছু সাহিত্যিক সেন্স ছিল, এটা কিন্তু তাদের যে তথ্য, তাদের দেওয়া তথ্য প্রচন্ড ভাবে মিথ্যে এবং তারা মূর্খ ছিলেন। ইভি রামাস্বামী পরিষ্কারভাবে তাদের মূর্খ বলতে চেয়েছেন। আমরা আরেকটা জিনিসও পাচ্ছি, সেটা হচ্ছে যে বিদ্যাসাগর মহাশয়, বিদ্যাসাগর কিন্তু এই রামায়ণ বা মহাভারত কোনোটাকেই মহাকাব্য বলেননি। তিনি বলছেন যে মহাকাব্য হওয়ার প্রধান শর্ত হতে হবে যে সেগুলি একক ব্যক্তির রচনা হতে হবে, যেটা মেঘনাদ বধকে মহাকাব্য বলা যাচ্ছে, একক ব্যক্তির রচনা। কিন্তু একক ব্যক্তির রচনা নয়, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিভিন্ন রামায়ণ বিভিন্ন রকম ভাবে রয়েছে, কিন্তু উত্তর পশ্চিম ভারতীয় রাজনৈতিক সংস্কৃতির জায়গা থেকে তারা বাল্মীকি রামায়ণকে মাথায় রেখেও তারা কিন্তু তুলসীদাসী রামায়ণকে প্রচার করে গেছে। এ ব্যাপারে এলাহাবাদের গীতা প্রেসের ভূমিকাটা বিরাট আর কি। এই জায়গায় দাঁড়িয়ে আপনি এই রামাস্বামীর বইটি অনুবাদের কাছে, আরো তো অনেকগুলো ছিল রামায়ণ, তার মধ্যে এই রামাস্বামীর রামায়ণটাকে আপনি বেছে নিলেন কেন অনুবাদের জন্য? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। রামায়ণ আমি যা পাঠ করেছি সেই পাঠের মধ্যে আমি পেরিয়ার ইভি রামাস্বামী যখন আমি পাঠ করে আমার মনে হয়েছিল যে এটাই হচ্ছে টোটাল যে ডিকনস্ট্রাকশন, অর্থাৎ আগের যে ভার্স ছিল, যে ন্যারেটিভ ছিল, সেটাকে সম্পূর্ণ উল্টে দিচ্ছেন ইভি রামাস্বামী এবং সাথে সাথে এটা একটা রিকনস্ট্রাকশন কেন না, তিনি রাবণকে তুলে ধরছেন এবং রাবণ বা রাক্ষস ইত্যাদিদের যে কালচার,
সেই কালচারের তিনি তথ্য দিয়ে দেখাচ্ছেন যে সেই কালচার কত সুন্দর। ইভেন রাম যাকে প্রথম বাল্য বয়সেই হত্যা করেন, পাশে বিশ্বামিত্র মুনি পাশে ছিলেন, এবং রাম হেজিটেট করছেন, তার তখন বয়স দেখানো হচ্ছে 5 কি 6 বছর বয়স। তখন তিনি দেখাচ্ছেন যে যে সেই আমাকে একটু মনে করিয়ে দেবেন। উনি মানে রাম চাইছেন না কোনো মহিলার উপর অস্ত্র ধারণ করতে, মানে তারকা রাক্ষসী। তিনি হচ্ছেন সেই এর নামটা আপনি আমাকে একটু মনে করাবেন, সেই যে যাকে রাক্ষসী বলা হচ্ছে, তারকা। ইয়েস, তারকা। এই তারকা রাক্ষসীকে যখন মারতে যাচ্ছেন তখন আপনি বিশ্বামিত্রের বক্তব্যে একটা ক্লিয়ার পুরুষতন্ত্রের জায়গা থেকে ব্যাপারটাকে বলা, এবং রামকে এটাও কনভিন্স করছেন তিনি ওই ছোট বয়সে, রাম আড়াল থেকে তাকে মারছেন যে এই নারী হত্যায় কোনো পাপ নাই। অর্থাৎ রামের পূর্ববর্তী শিক্ষা ছিল যে নারী হত্যায় কিছু পাপ আছে। এই নারী হত্যায় এই নারী কথাটার মধ্য দিয়ে দেখবেন, অর্থাৎ তিনি আজকে আমরা যাদের দলিত বলছি বা যাদেরকে রামায়ণে রাক্ষস, দানব, দস্যু ইত্যাদি বলা হয়েছে, তখন সেই জায়গাটা তিনি আর কি করছেন, সেই জায়গাটা তুলে ধরছেন এবং রামকে দিয়ে হত্যা করাচ্ছেন, এবং রাম আড়াল থেকে তাকে হত্যা করছেন। এখানে দেখবেন যে তার বিরাট আকার শরীর, তিনি হঠাৎ বিরাট উড়ে গেলেন, এইভাবে একটা রিপ্রেজেন্ট করা হয়েছে। সেটা হয়েছে ওই রামানন্দ সাগর থেকে। এই ধরনের কোনো ব্যাপার না। আসলে যেটা হচ্ছে যে তার যে এই দ্রাবিড়িয়ানদের আমরা যদি দেখি তাদের বডি স্ট্রাকচার, সেখানকার পুরুষ নারী নির্বিশেষে দেখবো তাদের স্ট্রাকচার তুলনামূলক আরো সুঠাম, শক্তিশালী, এবং তাদের স্ট্রাকচারটা আর একটু বড় স্ট্রাকচার। এই জায়গা থেকে তারা যে ভয় পেত এই গোষ্ঠীকে, এবং একটি নারীকে তারা একা পেয়ে গিয়ে, এবং তারকার তখন বয়সও অনেক বেশি, এইরকম বয়সে তাকে হত্যা করছেন রাম আড়াল থেকে। ফলে এর মধ্যে বীরত্বের লেশ মাত্র নেই। এটা পরিষ্কারভাবে একটি বালককে ভুল বুঝিয়ে বিশ্বামিত্র মুনি এবং দশরথের পারমিশন নিয়ে তিনি তাকে নিয়ে যাচ্ছেন। কেন নিয়ে যাচ্ছেন না, মুনি ঋষিদের যজ্ঞ করতে দিচ্ছেন না রাক্ষসরা জঙ্গলে। আসলে যজ্ঞের ফলে তারা কি করছেন, আসলে এই যজ্ঞ যখনই তারা করছেন, এই যজ্ঞ আসলে তাদের উপলক্ষ মাত্র, এবং এই সময় দেখবেন কোন মূর্তি পূজা ইত্যাদি কিন্তু হিন্দু মানে সকল রাজ্যে সনাতন হিন্দু যে শব্দেই তাকে ধরুন, সেই শব্দে কিন্তু নেই। তাদের প্রধান জায়গা বৈদিক নিয়ম যেটুকু বলা যেতে পারে। হ্যাঁ, একদমই বৈদিক, কোনো মূর্তি নেই তখন। আচ্ছা, এখানে আমি আমার কথা এখানে বলে দিতে দিন, এই পয়েন্টটা এখানে খুব জরুরি পয়েন্ট। বলুন। এই তারকার সাথে যে কথোপকথনে পরিষ্কার হচ্ছে, যেটা ইভি রামাস্বামীর বইয়ে আছে, তারকা হচ্ছেন ওই যে জঙ্গল এরিয়ায় তারকার সঙ্গে যুদ্ধ হচ্ছে। মনে করুন তো সেই সময় তো বেশিরভাগ ভারতবর্ষের বনাঞ্চল, এই যে যুদ্ধটা যখন হচ্ছে জঙ্গলের মধ্যে থাকা, অর্থাৎ মেন ল্যান্ড থেকে যারা বিতাড়িত হয়েছেন, আর্য আক্রমণ বলি বা বহিরাগত বিভিন্ন পর্বে আসা ইন্ডো ইউরোপিয়ান জাতিগোষ্ঠীগুলোর আক্রমণে বলি, তারা যে জঙ্গল বা প্রকৃতিকে রক্ষা করছিলেন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যখনই যজ্ঞ হচ্ছে প্রচুর পশু নিধন হচ্ছে। এই যজ্ঞ যখন হচ্ছে প্রচুর পরিমাণে এই যে কৃষিতে যে পশুকে লাগে সেই পশুকে নিধন করা হচ্ছে, অর্থাৎ গরু, বলদ ইত্যাদিদের, ছাগল সহ অনেক অনেক হাঁস, মুরগি সমস্তকে ধ্বংস করছেন তারা, এবং তারা একটা মৎসব পালন করছেন। ফলে একটা জঙ্গলের একজন নেত্রী তারকা, তাদের সংস্কৃতিটা তখন কি, তারা পশুর রক্ষক, তারা জঙ্গলের রক্ষক, তারা প্রকৃতির সাথে অ্যাটাচ, তারা প্রকৃতিকে রক্ষা করতে চান। আমি আর 3টে পয়েন্ট যোগ করতে চাই, এটা আমার ন্যারেশন বলতে পারেন। এক হচ্ছে যে ওখানে যখন জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে যজ্ঞটা হচ্ছে, তার মানে বনের যে নিস্তব্ধতা, নীরবতা, সেই যে বলতে পারি আমরা যে শব্দ দূষণ, এটা ঘটছে। 2 নম্বর হচ্ছে যজ্ঞে যে ঘি দিয়ে আহুতি দেওয়া হচ্ছে, তার ফলে যে ধোঁয়া দিয়ে হচ্ছে সেটা হচ্ছে বায়ু দূষণ। তারপরে যদি আমি আরেকটা দিক দিয়ে বলতে পারি, যজ্ঞের আগে কাঠ মানে হচ্ছে গিয়ে ওখানে গাছ কাটতে হচ্ছে, গাছ কেটে কেটে তাদের যজ্ঞ হচ্ছে রোজ।
হুম 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 এগুলোকেও তো আমরা লজিক্যালি বলতে পারি যে এগুলো নিয়েই তাদের আপত্তি ছিল বনবাসীদের। একদম লজিক্যালি বলতে পারি, এবং ইভি রামাস্বামীর রামায়ণে এই ব্যাপারটার উল্লেখও রয়েছে। আচ্ছা, এবার উল্লেখও রয়েছে। এবার আপনাকে একটা অন্য আমি পরে এই প্রসঙ্গে না, আসবো। আমরা আবার দেবো ইন্টারভিউ, আপনার প্রত্যেকটা এপিসোডেই থাকবে। একটু একটু করে আমরা এগোবো। এই পর্যন্ত আসতে চাইছি এই জন্য যে এখানে আপনাকে যে প্রশ্নটা বলে আজকে এটা শেষ করতে চাইছি, সেটা হচ্ছে যে আমরা একটা জানি আর্য অনার্য একটা তত্ত্ব আছে ইতিহাসে। সেখানে অনার্য হচ্ছেন এই দ্রাবিড়িয়ানরা, যারা সান অফ দ্য সয়েল, ভারতের মাটি। আর ওদিকে যে আর্যরা রয়েছেন, তারা যে রামায়ণটা রচনা করেছেন সেখানে রামকে তারা মহানুভব বানিয়েছেন, ঈশ্বরের জায়গায় বসিয়েছেন। যদিও বাল্মীকি করেননি, তুলসীদাসী রামায়ণে হাত পড়ে ওটা হয়েছে। তেমনি তো এই অপরপক্ষ এটাও তো অভিযোগ করতে পারেন যে দ্রাবিড়িয়ানরা নিজেদের মানে গ্লোরিফাই করার জন্য, এই আর্য রামায়ণকে খণ্ডন করার জন্য, দ্রাবিড়িয়ানদের গ্লোরিয়ান করার জন্য রাবণকে মহৎ করা, রামকে ছোট করা, এটাও তাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল। হুম অ্যাকচুয়ালি একটা রাজনীতি যদি চলে তাহলে তার পাল্টা ন্যারেটিভ ও পাল্টা রাজনীতিও উঠে আসে। এটা সমাজের দান্দিক পদ্ধতিতে সমাজ বিকশিত হয়, এটা তার নিয়মের মধ্যেই পড়ে। এখানে আমি আরেকটা পয়েন্ট আপনি যুক্ত করব, শুধু যুক্তি সাজালেই তো হবে না, তার তো তথ্য থাকতে হবে। এখানে এক্ষেত্রে কিন্তু ইভি রামাস্বামীর বিভিন্ন রচনা, এছাড়াও ইভি রামাস্বামীর জন্মেরও আগে থেকেই হিরণ্যকশিপুকে কিন্তু দ্রাবিড়রা রাজা হিসেবে এবং সম্মানীয় রাজা হিসেবে তারা গ্রহণ করে। এইখান ঠিক এটা শুরু হয়, মাদ্রাজ ইউনিভার্সিটি তৈরি হয় ঠিক সেই সময়কালে, মোটামুটি আমরা ধরে নিতে পারি কাছাকাছি ওই 1850-60। এই 50-60 অনেকগুলি পত্রিকা চেন্নাই বা তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সি জুড়ে তৈরি হয়, এবং সেই সময় একটি বৃহৎ যুক্তিবাদী আন্দোলন তৈরি হয়। এই যুক্তিবাদী আন্দোলনে কিন্তু শুধু যে ইউরোপীয় প্রভাব ছিল এরকম ভাবে ন্যারেটিভে না গিয়ে, দ্রাবিড়রা কিন্তু শিক্ষা পেয়ে বলতে তারা তাদের শিক্ষাও এক প্রকার আটকে রেখেছিল ব্রিটিশরা। এই ইতিহাস অন্য প্রসঙ্গ, সেটা সম্পর্কে বলতে গেলে অন্য কথা আসবে, কিন্তু তারা বেশ কিছু তথ্যও যুক্ত করেন তাদের পুরাণ থেকে, অর্থাৎ কম্ব রামায়ণেই এক প্রকার বাল্মীকি রামায়ণের এক ধরনের ডিকনস্ট্রাকশন হয়, সেটা খুব সীমিত অর্থে। এবং আপনি যেটার কথা উল্লেখ করছেন যে তুলসীদাসী রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ এবং 1000 বছর আগের কম্ব রামায়ণ, ঠিক এই পিরিয়ডটাতেই বিভিন্ন ভক্তি আন্দোলনগুলো তৈরি হচ্ছে। এই ভক্তি আন্দোলনগুলোতে রামকে একজন ওই ভক্তি করতে হবে বা রামের প্রতি ভক্তি তার বিভিন্ন দিক আছে, তার অ্যানালিসিসটা অন্যরকম, আমি অন্য ক্ষেত্রে তার কথাটা রাখতে চাইবো। কিন্তু তার সঙ্গে যুক্ত রেখে রামকে ওই যে ঈশ্বর করার জায়গাটা তৈরি হচ্ছে, স্বাভাবিকভাবে যখন এই ন্যারেটিভ তৈরি হচ্ছে তখন কিন্তু কম্ব রামায়ণের যে রামায়ণ, এই কম্ব রামায়ণের কম্ব বলে যে কবি কম্বকেও বা কম্বন বলেন অনেকে, এই কবি কম্বনকেও কিন্তু পেরিয়ার ইভি রামাস্বামী বলছেন যে তিনি মিথ্যে লিখেছেন। তিনি এই মিথ্যে লেখার কথাটার কারণ হচ্ছে যে শেষমেশ তিনিও কিন্তু রামকে হাইলাইট করছেন। কিন্তু এখানে মনে রাখতে হবে, যেহেতু তিনি দক্ষিণ ভারতে বসে লিখছেন, সেহেতু রাবণকে তিনি অস্বীকার করতে পারছেন না। এবং বাল্মীকি অদ্ভুত ভাবে আমাদের কাছে কি সুন্দর, এটাও পেরিয়ার ইভি রামাস্বামী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে কথাটা বলেছেন, যে অত্যন্ত মনোযোগ দিয়ে যদি আপনারা রামায়ণ পড়েন এবং সূক্ষ্মভাবে যদি তার বিচার করেন, আসলে দেখবেন বাল্মীকি রাবণকেই হিরো বানিয়েছেন। বাল্মীকি এক্সিস্ট অর নট, এই প্রশ্নটা এখানে অবান্তর। বাল্মীকি রাবণকেই হিরো বানিয়েছেন এবং রাবণের দোষ তিনি দেখতেই পাননি। আসলে রাবণের দোষের কথা তিনি উল্লেখই করতে পারেননি। উল্টে তিনি যেটা করতে চেয়েছেন যে রামকে হিরো বানাচ্ছেন, অথচ রামের প্রচুর দোষ ত্রুটির কথা বাল্মীকি উল্লেখ করেছেন, সকল যেটাকে বাল্মীকি রামায়ণ বলে আজ আমাদের ধরে নেওয়া হচ্ছে। ইভেন সীতার মধ্যেও বিভিন্ন দুর্বলতার জায়গা হচ্ছে সেখানে রয়েছে চন্দ্রাবতী রামায়ণে সীতার সাথে রাবণের এই দীর্ঘদিন ধরে একসাথে থাকার, অর্থাৎ রামের সঙ্গে যখন আউট অফ সাইট আউট অফ মাইন্ড অবস্থায় তিনি রাবণের মধ্যে সেই অর্থে কোনো দোষ ত্রুটি খুঁজে পাননি। এবং চন্দ্রাবতী রামায়ণে এসে দেখবেন যে লঙ্কা আপনার অযোধ্যায় ফিরে আসার পরেও একটি পাখার উপরে রাবণের নাম লিখে সীতা সেটি বুকে জড়িয়ে ধরে শুয়ে আছেন, এবং কুকুয়াবতী রামকে ডেকে দেখাচ্ছেন যে দেখো
তার প্রেম আসলে কার সাথে, তুমি সীতাকে এত ভালোবাসো। আচ্ছা, এই যে কুকুয়াবতী, একে তো বলা হচ্ছে রামের বৈমাত্র বোন। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে শান্তা একটি ক্যারেক্টার আমরা পাচ্ছি, রামের মানে কৌশল্যার গর্ভজাত শান্তা, আবার কৈকেয়ীর গর্ভজাত হচ্ছে কুকুতবতী। তা এই এতগুলো চরিত্র কিন্তু আড়ালে থেকে গেছে, কিন্তু মাটি খুললে এখন যেমন সব মসজিদের মাটি খুললেই হিন্দু মন্দির পাওয়া যাচ্ছে, একজন আমাকে বলছিল যে যদি 10 হাত খোলা যায় তাহলে সেখানে বুদ্ধ মূর্তি মিলবে। সেই আর কি। যাই হোক, হ্যাঁ, তো এইরকমই আর কি, মানে বিষয়গুলো এইভাবেই রিপ্রেজেন্ট করা হয়েছে। প্রকৃত সত্যকে হত্যা করতে করতে আসলে মেরে ফেলা হয়েছে। আর এপিক সম্পর্কে, একটা এপিকের তো একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকে, রাজনৈতিকের বাইরে তো কিছুই লেখা হয় না। সব থেকে বড় কথা দেখুন, প্রতিটা এপিকের রচনাকাররাই ব্রাহ্মণ। হ্যাঁ, এবং যেটা হচ্ছে এই প্রতিটা এপিকের মধ্যেই তুলে ধরা হচ্ছে ব্রাহ্মণ্যবাদকে। প্রতিটা এপিকের মধ্যেই ব্রাহ্মণরা, বিষ্ণু যতবার অবতার হচ্ছেন তিনি অলওয়েজ রাক্ষস এবং ইত্যাদিদের হচ্ছে রাক্ষস, দস্যু, দাস, দানব এদের হত্যা করে চলেছেন না তার অবতারে, রাম অবতারেও আর কি। তো এই যে তাদের হত্যা করে চলেছেন, কিন্তু ব্রাহ্মণদের সাথে তাকে দেখা যাচ্ছে না যে তিনি কোনো ব্রাহ্মণ হত্যা করছেন। ফলে এটা পুরোপুরি একটা ব্রাহ্মণ্যবাদী একটা যে শৈবাইট যে ধর্ম, তার পাশাপাশি বৈষ্ণব ধর্ম, তার পাশাপাশি শাক্ত ধর্ম, গানপত্য এবং ইত্যাদি ইত্যাদি আরো যা রয়েছে, এই সমগ্রটা আসলে ব্রিটিশরা আসার পরে একটা মেলাবার প্রচেষ্টা। এই প্রচেষ্টার মধ্য দিয়ে একটা হিন্দুত্ববাদী পুনরুত্থান, দেশের বিভিন্ন অংশের মানুষের খ্রিস্টান ধর্ম গ্রহণ, তার আগের পর্বে হচ্ছে ট্রেড কে সামনে এনে ইসলামের এই যে ভারতবর্ষের একটা ব্যাপক প্রভাব 1000 বছর ধরে, মানে একটা বড় সময় ধরেই চলে, 1000 বছর বলাই যায় সুফিদের আগমন থেকে যদি ধরে নি। তো তাহলে দেখা যাবে যে এই ধর্মগুলো যখন হিন্দু ধর্ম, ওই যে বিবেকানন্দ বলেছেন যে হিন্দু ধর্ম সংকটে একদম মানে শেষ কি শব্দটা বললো বোধহয়, নির্বাণ উন্মুখ জায়গায় পড়ে আছে। সেই জায়গা থেকে একটা ফ্রাস্ট্রেশন থেকে বিভিন্ন ধরনের রচনা, বিভিন্ন ভাবে কথাগুলো বলে আসলে একটা রাজনীতি, একটা দর্শন এগুলো এস্টাবলিশ করা হয়েছে। যদিও খুঁটিয়ে পড়লে বোঝা যাবে যে এগুলো আখেরেই আমাদের যে ভূখণ্ডে আমরা রয়েছি, ভারত রাষ্ট্রে বা ভারত ভূখণ্ডে বা ভারত যুক্তরাষ্ট্রে, এই ভূখণ্ডে একটা অহেতুক একটা হিন্দুস্তান ঐক্যের স্বপ্ন নিয়ে, বিশেষত গুজরাটি, মারোয়াড়ি অর্থাৎ পশ্চিমা যে পুঁজি এবং তাদের সঙ্গে সাম্রাজ্যবাদের যে টাই আপ, এই টাই আপই আসলে এই ন্যারেটিভ তুলে ধরেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা পরিষ্কার পরিকল্পিত, অত্যন্ত সুচিন্তিত কিছু কুচক্রী সমাজকে পিছিয়ে দেওয়া মানুষের চিন্তা ভাবনার ফলাফল। দেশের মানুষকে একটা সময় পর্যন্ত তারা এটা গ্রাস করতে পারেননি, এখন তারা পারছেন, ভবিষ্যতে পারবেন না, দেশের মানুষ একদিন বুঝবেন। ফলে এই ন্যারেটিভ তাদের চালাতে হচ্ছে আর কি। এখন এই পর্বে এখানেই মানে শেষ করব। পরবর্তী অধ্যায়ে আমরা যেমন রামায়ণ নিয়ে প্রতিটি পর্বে আস্তে আস্তে এগোবো, সেই সময় আপনার কাছে শরণাপন্ন হব। অবশ্যই প্রতিটি চ্যাপ্টার নিয়ে, প্রতিটি অধ্যায় নিয়ে আপনি প্রশ্ন ধরবেন পার্টিকুলার। আর সবশেষে এটাই বলি যে দীনেশচন্দ্র সেন তার বৃহৎবঙ্গ বইয়ের প্রথম খণ্ডে আপনার 125 নম্বর পৃষ্ঠা, সেখানে উনি লিখেছেন যে বৌদ্ধ ধর্ম সন্ন্যাসের ধর্ম, এরই প্রতিশোধ হিসেবে গৃহস্থ ধর্মের রামায়ণ। সুতরাং এই দীনেশচন্দ্র সেনের এই বক্তব্য এবং রামাস্বামীর পরিচিতি একটু দরকার, যে রামাস্বামী কে ছিলেন এই সম্পর্কেও আমরা আগামী দিনে যে পর্বটা হতে যাচ্ছে তখন কিন্তু আপনার কাছে শরণাপন্ন হব। এই বৌদ্ধ সংস্কৃতিকে প্রতিবাদ জানাতে, তাকে রুখে দেওয়ার জন্যই গৃহস্থ রামায়ণের সৃষ্টি হলো, এটাও একটা রাজনীতি। এবং তার সঙ্গে সঙ্গে রামাস্বামী কেন এই সত্য রামায়ণ লেখার কথা ভাবলেন, তিনি তো যা সমাজে কল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন, এই রামায়ণটাকে এত তিনি গুরুত্ব দিলেন কেন, এইসব ব্যাপার নিয়ে পরের সপ্তাহের এপিসোডে আপনার সঙ্গে আলোচনা করব। অবশ্যই। এবং আমি এখানে আরেকটা তথ্য যুক্ত করে দিই, দ্য বেঙ্গলি রামায়ণাও কিন্তু দীনেশচন্দ্র সেনের লেখা। হ্যাঁ, দুটোটিও অত্যন্ত উল্লেখযোগ্য, আমি তার কথা উল্লেখ করবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আজকে এখানেই শেষ। ধন্যবাদ।
রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।